আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এর চেয়ে বড় পরিচয় আমি আওয়ামী লীগের একজন কর্মী। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন যাকে ইচ্ছা, সূরা আল ইমরানে বলেছেন, আমি যখন যাকে ইচ্ছা ক্ষমতা এবং সম্মান প্রদান করি, যখন যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নিই। এই আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআন মজিদে সূরা আল বাকারায় বলছেন, তোমরা সীমা অতিক্রম করো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না। আমরা যারা মুসলমান, আমাদের কোরআনের প্রত্যেকটি শব্দ বিশ্বাস করতে হবে। কোরআনের কোনো শব্দের প্রতি আমাদের যদি বিশ্বাসের জায়গাটি কোনো রকম ঘাটতি হয়, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকার কোনো সুযোগ নেই। ঠিক তেমনি অন্যান্য ধর্মেও যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, ভগবানের বাণীও একই রকম প্রায়। যিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, যিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন, তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ, সেখানকার বাণীও বা তারা যাকেই সৃষ্টিকর্তা মানুন, গড বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, যে নামেই তারা ডাকুন, সৃষ্টিকর্তার বাণীগুলো কিন্তু একরকমই। হয়তো আমাদের পদ ভিন্ন, কিন্তু সৃষ্টিকর্তার বাণীগুলো পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য সার্বজনীন বাণী। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি যখন যাকে ইচ্ছা ক্ষমতা এবং সম্মান প্রদান করি, যখন যার কাছে ইচ্ছা কেড়ে নিই। যদি আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, আমার তো আল্লাহর যে মহা সৃষ্টি রহস্য, যে মহা সৃষ্টি জগৎ, সেখানে আল্লাহর নিকট আমি করোনা ভাইরাসের চেয়ে অদৃশ্য একটি বিষয়। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রদান করলেন, সম্মান প্রদান করলেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহান। তিনি আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছ থেকে আবার ক্ষমতা কেড়ে নেবেন, এটা তো হয় না। হয়তো অনেকে আমার কথাটা অবব্যাখ্যা করতে পারে। তিনি তো আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে ক্ষমতা কেড়ে নেওয়ার কথা নয়, কিন্তু তিনি ওই বিষয়টি তার হাতে রেখেছেন, আমি যখন ইচ্ছা কেড়ে নিতে পারি। আসলে আমরা এমন কিছু কর্মকাণ্ড করি, এমন কিছু আচরণ করি, এমন কিছু ব্যভিচার করি, মানব কল্যাণের স্বার্থে আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে বাধ্য হন। আমরা নিজেরাই আমাদের অপকর্ম দ্বারা আল্লাহর কাছে ক্ষমতা ফেরত দিয়ে দিই। ঠিক এ কারণেই তিনি পবিত্র সূরা আল বাকারায় বলেছেন, তোমরা সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা যারা ক্ষমতায় আছি, আমরা নিঃসন্দেহে, আমরা যারা বিভিন্ন পদে আছি, আমরা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রহমতের পাত্র। তার রহমত ছাড়া আমাদের কপালে আজকে এই হুইপগিরি, এই এমপিগিরি, এই চেয়ারম্যানগিরি, অথবা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের পদ, অথবা কৃষি ও সমবায় সম্পাদকের পদ, এই পদগুলা আমাদের কপালে জুটত না। কারণ অসংখ্য মানুষ রাজনীতি করেন। এই আওয়ামী লীগ অসংখ্য মানুষের ঘাম, শ্রম, অসংখ্য মানুষের বুকের তাজা রক্ত, অসংখ্য মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অসংখ্য মানুষের আবেগ ভালোবাসা, অসংখ্য মানুষের জমি বিক্রি করা টাকা, ফসল বিক্রি করা টাকা, অসংখ্য মানুষের সুখ দুঃখ হাসি বা কান্না দিয়েই তো এই আওয়ামী লীগ গড়ে উঠেছে। আজকে আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। আজকে আওয়ামী লীগ বিশাল বহির। ৭৫-এর ১৫ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কয়টা মানুষ ছিল? আমার চেয়ে আপনারা ভালো জানেন, যারা আমার মুরব্বীরা এখানে বসে আছেন। ১৫ই আগস্টের পরে কয়জন মানুষ আওয়ামী লীগের নাম নিত? বাংলার প্রত্যেকটা গ্রামে অসংখ্য মানুষ আছেন যারা নিজেদের জমি বিক্রি করে আওয়ামী লীগ করেছেন। আপনাদের মধ্যে প্রত্যেকেই আছেন। আপনারা প্রত্যেকেই যখন ঘর থেকে বের হন, তখন যখন ভাবি বলে একটু ৫০০ টাকা লাগবে বা ১০০০ টাকা লাগবে, বাজারের এইটা লাগবে ওইটা লাগবে,
আপনারা মুখ বেঁচে দেন। আপনারা পারতপক্ষে ভাবির সঙ্গে এমন আচরণ করেন যে ভাবি ওই টাকাটা নিয়ে যেয়ে বাপের বাড়িতে পাঠাবে। এই মানুষটাই ঘর থেকে বের হয়ে যখন রাজনৈতিক প্রয়োজনে টাকা খরচ করতে হয় তখন টাকা বের করতে কষ্ট হয় না। যখন একজন দুস্থ কর্মী, একজন অসহায় মানুষ এসে বলে আমি কষ্টে আছি, আমার ছেলের ফর্ম ফিল আপ করতে হবে, আমার বাবা হাসপাতালে, আমার মা হাসপাতালে, আমার স্ত্রী হাসপাতালে, অথবা আমি কষ্টে আছি, তখন কিন্তু আপনাদের পকেট থেকে টাকা বের করে দিতে কষ্ট হয় না। আপনি একজন পিতা, আপনাদের সন্তানকে সুন্দর জীবন দেওয়া আপনার পবিত্রতম দায়িত্ব। আপনি সন্তানের পিছনে টাকা ব্যয় কম করে ওই টাকা বাঁচিয়ে আপনি দলের পিছনে খরচ করেন। এই ত্যাগের কোনো মূল্য কি আছে? এই ত্যাগের কোনো প্রতিদান আছে? আজকে নিজাম হাজারী সাহেব এমপি হয়েছেন, তিনি কি তার একক যোগ্যতায় এমপি হয়েছেন? আমি স্বপন এমপি হয়েছি, আমি স্বপনকে আমার একক যোগ্যতায় এমপি হয়েছি। আমি স্বপনকে যদি আমার নির্বাচনী এলাকায় আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন না দেন, আমার পিছনে কি বঙ্গবন্ধুর সৈনিকরা স্বপন ভাই করবে? স্বপন ভাই করবে না। একজন নেতা বা একজন এমপি প্রার্থী, একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন মেয়র প্রার্থী, একজন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন পরিষদের, ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচিত হবেন না যতক্ষণ পর্যন্ত কর্মীর মুখে ফেনা না উঠছে। ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচিত হবেন না যতক্ষণ পর্যন্ত কর্মীর পকেট থেকে টাকা বের না হয়েছে। আমি প্রার্থী, আমি হাজার কোটি টাকার মালিক, আমি অজস্র টাকা দিলাম আমার কর্মীদের ভোট করো। যদি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক না থাকে, কর্মীর আমার প্রতি বিশ্বাস না থাকে, ওই টাকা মাঠে খরচ হবে না। আর কর্মীর সঙ্গে যদি আমার আত্মার সম্পর্ক থাকে, কর্মীর যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে কর্মী 10 টাকা দিলে তার সঙ্গে 1 টাকা হলেও যোগ করে 11 টাকা মাঠে খরচ করে। কর্মী ঘামও খরচ করে, কর্মী শরীর থেকে ঘাম ঝরায়, কর্মী শরীর থেকে রক্ত ঝরায়, কর্মী পকেট থেকে টাকা বের করে আমাদের জন্য ভোট ভিক্ষা করে। সকল কর্মীর সঙ্গে হ্যান্ডশেক করার সুযোগ আমাদের হয় না। একটি নির্বাচনী এলাকা অনেক বড়। আমি একটা কথা বলি আমার জীবন দিয়ে, সেটি হচ্ছে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার পিতা আমাকে প্রতিপালন করেছেন। আমি যে সকল মানুষ, সেই সকল আমার বাবা মার সৃষ্টি, আল্লাহর নিয়ামত। আমি যে সকল রাজনীতির সকল, এই সকলকে তৈরি করেছে অসংখ্য নেতাকর্মী। আমার একক যোগ্যতায় আমি এই জায়গাটায় আসিনি। আমি আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলেন, আমি যখন নির্বাচন করি প্রথমবার 2008 সালে, আমি আমার আসন থেকে নমিনেশন পাইনি। আমার বাড়ি ধরেন এক আসনে, নমিনেশন পাইছে আরেক আসনে। আমাদের নেতাকর্মীদের আমি 1000 মানুষকেও চিনতাম না আমার এলাকায়। শুধুমাত্র নেত্রী আমাকে নৌকা দিয়েছেন বলে হাজার হাজার মানুষ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের ভোট করেছেন। আমাকে দেখে করেন নাই। আমার মাথার উপর বঙ্গবন্ধুর ছবি, আমার মাথার উপর শেখ হাসিনার ছবি, আর আমার বুকের মধ্যে নৌকা মার্কা দেখে অসংখ্য নেতাকর্মীরা ভোট করেছেন। তাদের সঙ্গে হ্যান্ডশেক দূরে থাকলো, অনেকের সঙ্গে চোখের দেখা দেখিও আমার হয় নাই। আমাকে 1,14,000 ভোট দিয়েছেন আমার এলাকার নেতাকর্মীরা জোগাড় করে। আমি 2000 ভোটে পরাজিত হয়েছিলাম 8 সালে। কিন্তু তার 6 মাসের মাথায় নেত্রী আমাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন। সেদিন যদি আমি 1,14,000 ভোট না পেয়ে আমি যদি 60,000 ভোট পাইতাম, কারণ আমাকে তো কেউ চিনে না, আমার বাড়ি ঘর, আমার নিজের ভোটটা পর্যন্ত ওখানে ছিল না, আমার বাবা মায়ের ভোট ছিল না। সেখানে যদি আমাকে 60,000 ভোট মানুষ দিত, কারণ নেত্রী মনে করতেন এটা নিয়ে কিছু হবে না। যেহেতু আমাকে 1,14,000 ভোট দিয়েছেন জয়পুরহাটের মতো জায়গায়, নেত্রী মনে করেছেন এটা আমার কাজে লাগবে। এ কারণে আমাকে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদটি দয়া করে দান করেছেন। এরপর থেকে আমার উপলব্ধি হয়েছে, আমি যেমন আমার শরীরের চামড়া দিয়ে আমার মায়ের পায়ের জুতা বানিয়ে দিলে আমি কোনোদিন আমার জন্ম ঋণ শোধ করতে পারবো না, ঠিক তেমনি আমি সকল আমার শরীরের চামড়া দিয়ে যদি আমার তৃণমূলের নেতাকর্মীদের পায়ের জুতা বানিয়ে দিই, আমি কোনোদিন তৃণমূলের মানুষের ঋণ শোধ করতে পারবো না। এটি আমার উপলব্ধি। আমাদের নেতা বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির অন্যতম প্রধান, আগামী দিনে জাতীয় নেতা জনাব সুধীর রায় বলেছেন, আওয়ামী লীগের নেতার সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 2011 সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। তৃণমূলের কোন নেতা একজনও বিশ্বাসঘাতকতা করেন নাই। আমাদের নেত্রী, যাকে কখনো মনে হয় না আপন বড় বোন নয়, সবসময় মনে হয় এ যেন আমার মায়ের পেটের আপন বড় বোন, স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাদেরকে আগলে রাখেন। আমাদের লাইলি আপা, আপনাদের নোয়াখালীর বৃহত্তর নোয়াখালী কৃতি সন্তান আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, তিনি অসুস্থ শরীর নিয়ে গত 3 দিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন। তিনি আপনাদের আহ্বান জানিয়েছেন আদর্শের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ফেনীর সম্মানিত নেতৃবৃন্দের প্রতি একটি বিষয়ে আমার খুব ভালো লাগে, সেটি হচ্ছে আমি যখন শুনলাম এখানকার উপজেলা চেয়ারম্যানরা সব সাবেক ছাত্র নেতা, আমি যখন শুনলাম এখানকার মেয়ররা সব সাবেক ছাত্র নেতা, এখানকার ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা, এখানকার ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ থেকে শুরু করে একদম জেলা আওয়ামী লীগ পর্যন্ত অধিকাংশ মানুষ সাবেক ছাত্র নেতা। আমি একজন ছাত্রলীগের সাবেক কর্মী হিসাবে গর্বে আমার বুক ভরে উঠেছে। আমি এখনো বলি, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করি, 1998 সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছি, কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি ভালোবাসি ছাত্রলীগকে। এখনো মনে হয় সেই সোনালী দিনগুলো যদি আবার ফিরে আসতো, এখনো যদি মনে হয়, এখনো যদি সেই বটতলা, সেই মধুর ক্যান্টিন, সেই টিকামারা, সেই পোস্টার লেখা, মাইক করা, মাইকিং করা, সেই সোনালী দিনগুলো যদি ফিরে আসতো তাহলে কতই না ভালো লাগতো। এখনো সবচেয়ে বেশি ভালোবাসি ছাত্রলীগকে। একদিন আমার কন্যা আমাকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে মাকে বেশি ভালোবাসো না ছাত্রলীগকে ভালোবাসো? আমি থতমত খেয়ে গেছি। আমার আত্মজা, আমার একমাত্র কন্যা আমাকে প্রশ্নটি করেছে। তার উপলব্ধিটা কেন এরকম হলো, কেন সে ছাত্রলীগকে সতীন সতীন ভাবছে? অনেকটা সতী সতী ভাবো না? তাই বললাম, মা তুমি তো আমার সন্তান, তুমি একটা বিষয়, ছাত্রলীগ একটা বিষয়, আমি দুজনকে দুরকম করে ভালোবাসি। আসলে আমাদের জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার নাম ছাত্রলীগ, স্বীকার করি আর না করি। সেই ছাত্রলীগের নেতারা যখন ফেনীর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তার মানে আগামী 30 বছরের নেতৃত্ব এখানে কনফার্ম হয়েছে। ফেনী এগিয়ে যাক, ফেনী এগিয়ে যাক, ফেনী মাথা উঁচু করে দাঁড়াক। ফেনীর আওয়ামী লীগ মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা অর্জন করে আগামী দিনে আরও বেশি শক্তিশালী, গণমুখী এবং শানিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ফেনী আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম।